স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, দেখো আমরা আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 4 নাকি? ওকে, তো আমরা আজকে শুরু করব হচ্ছে ডিসপারশন অফ স্পেকট্রা দিয়ে। ডিসপারশন অফ স্পেকট্রা। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে ডিসপারশন অফ স্পেকট্রা বা আলোক বিচ্ছুরণ, এই জিনিসটা কি, এবং এই স্পেকট্রা থেকে যে স্পেকট্রামটা তৈরি হয় সেটাই বা কী, সেই জিনিসটা আমরা আগে জেনে নেব। দেখো, আমরা আগের দিন লাইটের যে সানলাইটের বিভিন্ন ওয়েভলেন্থ বা বিভিন্ন ওয়েভলেন্থ রেঞ্জ সম্বন্ধে আমরা জেনেছিলাম, যে কত ধরনের সেখানে লাইট আছে। সেখানে আমরা দেখলাম 8 ধরনের ওয়েভলেন্থ রেঞ্জ আছে। আমরা 8 ধরনের ওয়েভলেন্থ রেঞ্জটাকে সম্বন্ধে আলোচনা করেছিলাম। ক্লিয়ার? এবার তার মধ্যে তুমি খেয়াল করো যে ওখানে আমরা টোটাল যে 8টা পেয়েছিলাম তার মধ্যে একটা ভাগ ছিল, একটা স্মল রেঞ্জ ছিল, দ্যাট ইজ কল্ড ভিজিবল রিজিয়ন, তাই না? তো ভিজিবল রিজিয়ন যেটা ছিল সেখানে দেখো আমরা প্রত্যেকটার যে ওয়েভলেন্থ রেঞ্জ লিখেছিলাম, সেখানে ভিজিবল রেঞ্জের ওয়েভলেন্থ কত লিখেছিলাম বলো দেখি? 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম, এই যে ওয়েভলেন্থের রেঞ্জটা আমরা লিখেছিলাম সেটাকে আমরা বলছি ভিজিবল রেঞ্জ। মানে এই যে রেঞ্জের ওয়েভলেন্থটাই কেবলমাত্র আলো, এই যে ওয়েভলেন্থের রেঞ্জটা আমরা জানি, এটা কেবলমাত্র দৃশ্যমান আলো, মানে এটা ভিজিবল রেঞ্জে পড়ে, আর বাকিগুলো সব ইনভিজিবল। তো এই যে 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম, এই যে ভিজিবল লাইট, এটাকে বলা হয় হোয়াইট লাইট। তো আমরা যে যে লাইটগুলোতে আমরা বিভিন্ন জিনিস বস্তু দেখতে পাই, যেমন সানলাইটে আমরা যে এখন সানলাইটটা দেখতে পাচ্ছি, তাতে যে আমরা সব বস্তুগুলোকে দেখতে পাচ্ছি, সেই সানলাইটটা হচ্ছে হোয়াইট লাইট। বা তোমার বাড়িতে যে টিউব লাইট বা বাল্ব জ্বলছে, সেটাগুলো সবই হচ্ছে হোয়াইট লাইট। ঠিক আছে? তো এই হোয়াইট লাইট যেটা আমরা ইউজ করে থাকি, সেই হোয়াইট লাইটগুলোর রেঞ্জ হচ্ছে 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম। ওকে, তো এইবার এই হোয়াইট লাইট যে 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম, এই লাইটটা হচ্ছে পুরো ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনের যে স্পেকট্রামটা আছে, সেই স্পেকট্রামের একটা স্মল পার্ট। হ্যাঁ, 8টা টোটাল আমাদের রেঞ্জ আছে, 0 থেকে একদম মানে আপার হায়ার পার্ট পর্যন্ত। তো সেখানে তার মধ্যে একটা স্মল পার্ট হচ্ছে আমাদের হোয়াইট লাইট। তো এই হোয়াইট লাইটটা কী করা হয় না, যদি আমি হোয়াইট লাইটটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, হ্যাঁ, যদি আমরা এই হোয়াইট লাইটটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে দেখা যাবে যে প্রিজমের বাইরে যখন অপোজিট দিক দিয়ে লাইটটা পাস হয়ে যাবে, তখন দেখবে সেই লাইটগুলো, যে হোয়াইট লাইটটা তুমি ফেলেছো, সেই লাইটটা কী হবে, ভেঙে ভেঙে বিভিন্ন কালার শো করবে। মানে তুমি ফেলছো হচ্ছে প্রিজমের এক সাইড দিয়ে হোয়াইট লাইট, কিন্তু তুমি আর এক সাইডে দেখবে যে তুমি বিভিন্ন কালার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এই যে সাদা লাইটটা তুমি প্রিজমের মধ্যে ফেলেছো, সে প্রিজমের অপোজিট দিকে অ্যাকচুয়ালি লাইটটা ভেঙে গিয়ে বিভিন্ন কালার তৈরি করেছে। এই যে লাইট ভেঙে গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে পাস করে লাইটটা ভেঙে গিয়ে বিভিন্ন আলো তৈরি করছে বা বিভিন্ন কালারের লাইট তৈরি করছে, এই যে পুরো সেটআপটা বা পুরো জিনিসটা যেটা তুমি করলে, সেই জিনিসটাকে বলা হচ্ছে স্পেকট্রাম। এই স্পেকট্রামে তাহলে এই যে আলোর যে ভেঙে যাচ্ছে বা আলোর বিচ্ছুরণ ঘটছে, এই যে স্পেকট্রামে যে আলোর বিচ্ছুরণ ঘটছে, সেখানে যে বিভিন্ন আলো দেখতে পাই, সেখানে আমরা মূলত বেনি আসহ কলা বা ভিবজিওর, এই ভিবজিওর এই যে কালার, 7টা কালার, এই কালারটা আমরা দেখতে পাই।
ওকে, তো এই আলোক বিচ্ছুরণ বা ডিসপারশন অফ স্পেকট্রা, তার থেকে আমরা ওই স্পেকট্রামটা পাই আর কি। তো প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন হিসেবে স্পেকট্রাম কী সেটা আমরা একটু লিখে নেব। তো তোমরা একটু লিখে নাও, লেখো আচ্ছা, লেখো হোয়াইট লাইট ইজ কম্পোজড অফ, হোয়াইট লাইট ইজ কম্পোজড অফ, হোয়াইট লাইট ইজ কম্পোজড অফ, white light is composed of, white light is composed of light waves, light waves in the range, light waves in the range, in the range, in the range কত না 3000, in the range 3800 to 7600 angstrom, which is just a small portion, which is just a small portion, which is just a small portion of electromagnetic radiation, which is just a small portion of the electromagnetic radiation, full stop. Each light wave, full stop লেখো, each light wave was characterized, has, each light wave has characteristic color, each light wave has characteristic color, characteristic color, full stop. When a ray of white color, when a ray of white color, when a ray of white color is passed through, when a ray of white color is passed through a prism, passed through a prism, comma, different wavelengths are refracted, different wavelengths are refracted, prism, different wavelengths are refracted, different wavelengths are refracted, ব্র্যাকেটের মধ্যে লেখো or bent, or bent, refracted ব্র্যাকেটে or bent through different angles, through different angles, through different angles, and spread out, and spread out, and spread out into a series of colored bands, into a series of colored, into a series of colored bands, 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 color bands, হ্যাঁ বলে একটা হাইফেন দাও, দিয়ে লেখো কী কী কালার সেখানে থাকে, ভায়োলেট, violet, indigo, blue, green, yellow, orange, and red. এই টোটালটাকে বলা হয়, প্রত্যেকটার ফার্স্ট লেটারটা যদি আমি নিই তাহলে হয় ভিবজিওস। ওকে, এটা লেখো পরপর, ব্যান্ডস বলে হাইফেন দিয়ে এই 7টা কালারের নামগুলো লেখো, ভিবজিওর। এবার এই পুরোটাকে একসঙ্গে বলা হয় কল্ড স্পেকট্রাম।
called spectrum. Okay? লিখেছ? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে স্পেকট্রাম। তাহলে এবার আমরা যেটা বললাম সেটাকে যদি আমি একটু ছবিতে রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম দাঁড়ায়? যদি ছবিতে রিপ্রেজেন্ট করি, ধরো এটা একটা প্রিজম। এবার তুমি যখন এখানে হোয়াইট লাইট পাস করাবে তাহলে কি হবে বলছে, এ আলোক বিচ্ছুরণ ঘটাবে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ ঘটাবে। এটা হচ্ছে হোয়াইট লাইট তুমি পাস করালে, তো হোয়াইট লাইট যখন তুমি পাস করাবে তুমি দেখতে পাবে যে এখানে একটা এখানে তুমি দেখতে পাবে যে এরকম তুমি স্পেকট্রাম দেখতে পাবে। এবার বলা হচ্ছে যে এই যে 7টা কালারে ভেঙে গেল ভিভ জিওর, তো কারা কোনটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তো কে বলতে পারবে কোনটা কে? সব থেকে বেশি ডেভিয়েট যেটা করেছে সেটা ভায়োলেট, আর সব থেকে কম যেটা ডেভিয়েট করেছে সেটা হলো রেড। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের বেসিসে হয় বলতে পারবে? ল্যামডা। হ্যাঁ, ল্যামডার উপর কিভাবে ডিপেন্ডেন্ট? ইনভার্সলি। ইনভার্সলি। 1/λ⁴। তার মানে ল্যামডা যত কম হবে অ্যাঙ্গেল তত বেশি হবে, তাই না? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তত কী হবে? বেশি হবে। ধরো লাইটটা এই পথ দিয়ে যাচ্ছিল, তাহলে এই পথ দিয়ে সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সবচেয়ে ডেভিয়েট করেছে কোনটা? এইটা সবচেয়ে বেশি ডেভিয়েট করেছে। তাহলে এই যে এইটা সোজা যাওয়ার কথা, এই সোজা বেরিয়ে যাওয়ার কথা, বুঝতে পারছো? বোঝাতে পারছি যে এই যে এই লাইটটা এই সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এই সোজা বেঁকে সবচেয়ে লার্জ অ্যাঙ্গেল করেছে কোনটা? এইটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে? যার ওয়েভলেন্থ কম বা এনার্জি বেশি। তার মানে এনার্জি বেশি হলে মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে কখন? যদি এনার্জি বেশি হয় অর ল্যামডা কম হয়। তার মানে ল্যামডা কমলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বাড়বে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে বেশি হয়েছে এইটার ক্ষেত্রে, তাহলে এর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে বেশি হয়েছে এটা, তাহলে এর ল্যামডা সবচেয়ে কম, তার মানে 3800। তো এই 3800-তে কে আছে? বলছে ভায়োলেট। আর সবচেয়ে লার্জ অ্যাঙ্গেলে ডেভিয়েট করবে কে? সরি, সবচেয়ে স্মল অ্যাঙ্গেলে ডেভিয়েট করবে কে? যার হচ্ছে লার্জ। তাহলে এটা হচ্ছে রেড। তো রেডের কত বলছে? 7600 অ্যাংস্ট্রম। আর এর মাঝে যারা আছে তারা হচ্ছে ওই মাঝে যারা আছে মানে ইন্ডিগো, তারপর হচ্ছে ব্লু, তারপর গ্রিন, ইয়েলো, তারপর হচ্ছে অরেঞ্জ, আর সবশেষ হচ্ছে
রেট। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে বেশি হবে যার ল্যামডা কম। তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে এইটা যেটা পেলাম আমরা, এটাকে বলা হবে স্পেকট্রাম অফ হোয়াইট লাইট। স্পেকট্রাম অফ হোয়াইট লাইট, এটা রেখে নাও সুন্দর করে। হয়ে গেলে বলবি। স্যার হয়ে গেছে। ওকে, তাহলে এটা হলো আমাদের স্পেকট্রাম। তো এরপরে যেটা করব সেটা আমরা একটু লিখে নেবো যে এই যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হলে কি হবে না, যার ক্ষেত্রে ল্যামডা যত কম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তত বেশি। তাহলে একটু লিখে নাও নিচে, দেখো দি ওয়েভ উইথ লঙ্গার ওয়েভলেন্থ, the wave with longer wavelength, the wave with longer wavelength bends less, bends মানে বেঁকে যাবে আর কি, BENDS, bends less than the one with a shortest wavelength, with a shortest wavelength, with a shortest wavelength. স্যার লাইনটা একটু প্রথম থেকে বলুন। The wave with longer wavelength bends less, longer wavelength bends less than the one with a shortest wavelength, with a shortest wavelength, with a shortest wavelength. Okay, with a shortest wavelength, full stop. Thus the violet color with the shortest wavelength, thus full stop লিখো, thus the violet color with the shortest wavelength is deviated, shortest wavelength is deviated the most, deviated the most, deviated the most, while the red color, while the red color, while the red color with longest wavelength, with longest wavelength is deviated the least, is deviated the least, is deviated the least. Okay, is deviated the least, 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 কম। হয়েছে সবার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা এক্সাম্পল দিলাম একটা স্পেকট্রামের। এবার স্পেকট্রাম হচ্ছে জেনারেলি কত ধরনের, বলছে স্পেকট্রাম আর অফ 3 টাইপস, 3 ধরনের স্পেকট্রাম আমরা দেখতে পাই। 3 ধরনের স্পেকট্রামকে নাম বলা হয়, একটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটাকে বলা হয় ব্যান্ড স্পেকট্রাম, আর একটাকে বলা হয় লাইন স্পেকট্রাম। ঠিক আছে, তো আমরা এই 3 ধরনের স্পেকট্রামটা সম্বন্ধে একটু জেনে নেব খুব সরলভাবে। তো আমরা লিখি যে স্পেকট্রাম, spectrum are of 3 types. Are of 3 types. এক নম্বরকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম,
দু নম্বরকে বলা হয় ব্যান্ড স্পেকট্রাম, আর 3 নম্বরকে বলা হয় লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম, ওকে। এই 3 ধরনের স্পেকট্রাম আমাদের জেনারেলি আমরা জানি। তো আমরা এই 3টি সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নিই, কারণ আমাদের এরপরে এই লাইন স্পেকট্রাম, ব্যান্ড স্পেকট্রাম এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় লাগবে আর কি পড়তে পড়তে। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম, ওকে। আচ্ছা, তো প্রথমেই যদি যা বলা হয় যে কন্টিনিউয়াস স্পেকট্রামটা কী জিনিস, বলছে কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে এমন একটা স্পেকট্রাম যেখানে আলোক বিচ্ছুরণ হবে। ধরো মনে করো এটা একটা স্পেকট্রাম আমরা করলাম, একটা এক্সাম্পল। এখানে কোনো একটা লাইট এখানে ফেলা হলো এবং এখানে যে বিচ্ছুরণটা হবে সেখানে দেখো এখানে এক্ষেত্রে আমরা কি পেয়েছি 3800 থেকে 7600। কিন্তু বলছে কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একদম 0 থেকে অলমোস্ট টেন্স টু ইনফিনিটি তোমার ভ্যালুগুলো থাকবে, মানে অল দি ওয়েভলেন্থস আর ইন দিস রিজিয়ন। যদি এই যে 0 থেকে ইনফিনিটি সমস্ত লাইটগুলো এখানে থাকে তবে সেই যে স্পেকট্রাম পাবো সেটাকে বলা হবে কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে এর একটা বেস্ট এক্সাম্পল আমি কি বলতে পারি বলো তো দেখি, কন্টিনিউয়াস স্পেকট্রাম কে দেবে? প্রিজম। না, প্রিজম সবই তো প্রিজমে ফেলা হবে, কিন্তু হোয়াইট লাইট যদি আমি হোয়াইট লাইটের স্পেকট্রাম করি তাহলে সেটা কি কন্টিনিউয়াস স্পেকট্রাম হবে? হ্যাঁ স্যার, হবে। হবে। হোয়াইট লাইটের মধ্যে তো 3800 থেকে 7600, আমি কি বলেছি 0 থেকে ইনফিনিটি সমস্ত ওয়েভলেন্থ এর মধ্যে থাকবে, অলমোস্ট টেন্স টু ইনফিনিটি আর কি, অনেক বড়। রেনবো হবে, হ্যাঁ, রেনবো হবে স্যার, রেনবো। রেনবোটাই তো আমরা এটা আঁকলাম, হোয়াইট লাইটের স্পেকট্রাম রেনবো, 7টা বেনিয়া সহ কলা। 0 থেকে ইনফিনিটি থাকবে এরকম কে আছে কন্টিনিউয়াস স্পেকট্রাম? সূর্যের আলো হবে স্যার? হ্যাঁ বলো। সূর্যের আলো হবে? সূর্যের আলো, হ্যাঁ সূর্যের আলো, হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি গুড, সূর্যের আলো। সানলাইট, সানলাইটে আমরা আগের দিনই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়লাম, সেখানে দেখো তো কসমিক রে তার ওয়েভলেন্থ হচ্ছে 0। এখান থেকে শুরু করে আমরা দেখো রেডিও ওয়েভে পেয়েছি 10⁻13 অর্ডারে, মানে এটা একটা বিরাট সংখ্যা, এটা টেন্স টু ইনফিনিটি আমি বলতেই পারি। তো এই যে 0 থেকে ইনফিনিটি, তার মানে আমরা এখানে কসমিক থেকে শুরু করে রেডিও, এর মধ্যে আরও 6টা আছে, টোটাল 8টা। এই 8টা লাইট সব মিলিয়ে হচ্ছে আমাদের দেখো 0 থেকে ইনফিনিটি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে কি না? তাই জন্য সানলাইটের একদম আপার পার্টে এখানকার সানলাইট নিলে হবে না, এখানে তো আমাদের শুধুমাত্র আমাদের ভূপৃষ্ঠে যেটা আসে সেটা হচ্ছে হোয়াইট লাইট, কিন্তু একদম ওজোন লেয়ারটার উপরে চলে যেতে হবে, গেলে একদম সূর্যের সংস্পর্শে গিয়ে সেখানকার যে লাইট আমরা দেখতে পাবো সেই লাইটটা যদি স্পেকট্রাম করা হয় সেখানে আমরা 0 থেকে ইনফিনিটি সমস্ত রকমের ওয়েভলেন্থই পাবো। তো কন্টিনিউয়াস স্পেকট্রাম কখন হবে বলছি স্পেকট্রামের মধ্যে 0 থেকে ইনফিনিটি সমস্ত ওয়েভলেন্থ যদি থাকে তবে তাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। তোমরা আগের দিনের ক্লাসের পাতাটা উল্টে দেখো যে সেখানে আমরা কসমিক রে থেকে রেডিও ওয়েভ এই পর্যন্ত দেখো সমস্ত 0 থেকে শুরু করে একদম হায়ার মানে 10⁻13 পর্যন্ত আমরা সমস্ত ওয়েভলেন্থের একটা রেঞ্জ করেছিলাম। এবার এই সানলাইটের মধ্যে এই 8টা লাইটই আছে একসঙ্গে, তো এই 8টা লাইট যখন একসঙ্গে প্রিজমের মধ্যে দিয়ে ফেলা হবে তখন দেখা যাবে 0 থেকে ওই 10⁻13 বা অলমোস্ট ইনফিনিটি এই পর্যন্ত সমস্ত লাইটের আমরা স্পেকট্রাম দেখতে পাবো। তো এই যে সানলাইটের যে স্পেকট্রাম আমরা পাবো সেটাকে বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। বলো এই জায়গাটা কারো কোনো ক্লিয়ার হয়েছে কিনা বা ডাউট আছে কিনা? তাহলে আমরা এখানে লিখব যে কন্টিনিউয়াস স্পেকট্রাম is that spectrum
that spectrum which consists of all the wavelengths and all the energies. All the energies. Okay. আচ্ছা, example হলো spectrum of sun rays. Spectrum of sun rays. তো তার যদি আমরা একটা ছবি আঁকি রাফলি, বলছে এরকম সব ওয়েভলেন্থের লাইট এর মধ্যে থাকবে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, সানরাইজ। continuous spectrum এখানে নাও। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর ব্যান্ড স্পেকট্রাম। আচ্ছা, ব্যান্ড স্পেকট্রাম, ব্যান্ড মানে কি? ব্যান্ড মানে কি? বাংলায় তো পটি বলে। পটি, আলোক পটি যেটা আর কি, হ্যাঁ, লাইট ব্যান্ডস। তাহলে যদি আলোক পটি এরকম যদি দেখতে পাই, তার মানে কি? তার মানে এখানে নির্দিষ্ট একটা রেঞ্জ থাকবে, তার মধ্যে সমস্ত লাইট থাকবে। আগেরটার ক্ষেত্রে কি বললাম? আগেরটার ক্ষেত্রে বললাম যে এখানে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত অ্যাঙ্গেলগুলো, ওয়েভলেন্থগুলো থাকবে, এখান থেকে এই পর্যন্ত সমস্ত ল্যামডাগুলো থাকবে। আর এখানে বলছে 0 থেকে ইনফিনিটি না, একটা সার্টেন ভ্যালু থেকে আর একটা ভ্যালু পর্যন্ত থাকবে এবং তার মধ্যে সমস্ত লাইট থাকবে। তো ব্যান্ড স্পেকট্রাম যদি বলে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থেকে আর একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ পর্যন্ত সমস্ত লাইট থাকবে, তাহলে তার বেস্ট এক্সাম্পল কি হবে? ভিজিবল লাইট, ভেরি গুড। তার মানে আমরা হোয়াইট লাইটের কথা বলতে পারি, যে হোয়াইট লাইটে বলছে ব্যান্ড স্পেকট্রাম বলছে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে আর একটা ভ্যালু পর্যন্ত সমস্ত লাইট থাকবে। তো এই যে আমরা একটু আগেই করলাম যে একটা নির্দিষ্ট ভ্যালু কত না 3800, আর একটা নির্দিষ্ট ভ্যালু কত 7600, এর মধ্যে সমস্ত লাইটগুলো আছে। তাহলে এটা, এই যে হোয়াইট লাইটের যে স্পেকট্রামটা আমরা আগে গেছি, এটা একটা ব্যান্ড স্পেকট্রামের উদাহরণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ব্যান্ড স্পেকট্রামকে আমরা কিভাবে ডিফাইন করব? তাহলে ব্যান্ড স্পেকট্রাম হচ্ছে, দেখো, ব্যান্ড স্পেকট্রাম is the spectrum
band spectrum is the spectrum which consists of all the wavelengths over a particular range or all the energies over a particular range. Over a particular range. আচ্ছা, এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হচ্ছে স্পেকট্রাম অফ পিওর হোয়াইট লাইট। স্পেকট্রাম অফ পিওর হোয়াইট লাইট। ওকে, তো এর ছবি যদি আমরা দেখাই তাহলে ছবিটা কেমন হবে? ধরো এই যে দুটো রেঞ্জ আমি দেখালাম, এই দুটো রেঞ্জের মধ্যে এবার সমস্ত লাইটগুলো থাকবে। কিন্তু রেঞ্জ এই থাকবে। ধরো একটা এক্সাম্পল আমি হোয়াইট লাইট যদি বলি তাহলে এটা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম আর এটা হলো 7600 অ্যাংস্ট্রম। এই পার্টিকুলার রেঞ্জ আমি বেঁধে দিলাম, এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে সমস্ত লাইটগুলো থাকবে, তাহলেই হবে তাকে বলবো আমরা ব্যান্ড। একটা পটি, এর বাইরেও নেই এর বাইরেও নেই, তাহলে একটা পটি মতো হলো, হ্যাঁ একটা ব্যান্ড হলো। তো এটা হচ্ছে কখন হবে? যদি আমি হোয়াইট লাইটের স্পেকট্রাম করি, যেটা আমরা আগে এঁকেছি বেনিয়া সহকারে। তো এটা হচ্ছে তোমার ব্যান্ড স্পেকট্রাম। এটা হলো ব্যান্ড স্পেকট্রাম। ওকে, এঁকে নাও। হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট আমাদের কি থাকছে? নেক্সট থাকছে হচ্ছে আমাদের লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম কখন হবে বলছে লাইন স্পেকট্রাম মানে হচ্ছে যে একটা লাইট তুমি ফেললে তার মধ্যে কেবল 2-4টে লাইন থাকবে। মানে এখানে যেমন দেখো দুটো কেসে, আগের দুটো কেসে এটা দেখো একটা, দেখো 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত সমস্ত লাইট এখানে ছিল, ঠিক আছে? 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত সমস্ত লাইট এখানে ছিল, তার মধ্যে এর মধ্যে কোনো গ্যাপ নেই, দেখো পুরো নিরেট সমস্ত লাইট আছে। আবার দেখো এটার ক্ষেত্রেও দেখো যে এখানে একটা পার্টিকুলার রেঞ্জে সমস্ত লাইট আছে, এর মধ্যেও কোনো গ্যাপ নেই। হ্যাঁ, তুমি দেখবে ভিপজিওর যে তোমার রেইনবোটা দেখো, এই রেইনবোটা দেখবে এর মধ্যে কোনো গ্যাপ থাকে না, পরপর কালারগুলো পরপর থাকে। তো এর মধ্যে কোনো গ্যাপ নেই, হ্যাঁ, কোনো অন্ধকার জায়গা নেই, সবকটাই কালার, 7টা কালারের মধ্যে পরপর গায়ে গায়ে রয়েছে, তাহলে এর মধ্যে কোনো গ্যাপ নেই। আবার এবার যদি লাইন স্পেকট্রাম দেখি, লাইন স্পেকট্রামের ক্ষেত্রে কী হবে বলছে কেবলমাত্র আমি কয়েকটা লাইন দেখতে পাবো, এরকম কয়েকটা লাইন দেখতে পাবো। আমরা যখন প্রিজমের মধ্যে ফেলবো তখন বলছে এরকম 2-3টে লাইন দেখতে পাবো, আলাদা আলাদা ডিস্টিংক্ট। তার মানে এখানে একটা লাইট, তারপর অন্ধকার, এখানে একটা লাইট, তারপর অন্ধকার, তারপর আবার লাইট। তার মানে তুমি গুনতে পারবে 1, 2, 3 এরকম গুনতে পারবে। তাহলে কয়েকটা মাত্র লাইন যদি আমরা দেখতে পাই, এটা কখন দেখতে পাবো বলো দেখি? কখন দেখতে পারবো? যখন এই যে লাইটটা ফেলা হচ্ছে, এই লাইটের মধ্যে কেবলমাত্র এই লাইটটা যেটা ফেলা হচ্ছে, এই লাইটটা কেবলমাত্র 2-3টে
দুটো তিনটে ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে তৈরি, দুটো তিনটে ল্যামডা দিয়ে তৈরি, তাহলে সেটা যখন ভেঙে যাবে তাহলে দুটো তিনটে লাইন তৈরি করবে। তাহলে এই দুটো তিনটে যখন তুমি গুনতে পারবে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, তখন তুমি সেটাকে বলবে লাইন স্পেকট্রাম। তো এর বেস্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন ল্যাম্প। হ্যাঁ, হাইড্রোজেন ল্যাম্পের যদি তুমি স্পেকট্রাম করো তাহলে তুমি দেখতে পাবে সেখানে লাইন স্পেকট্রাম আমরা দেখতে পাবো। সেখানে কয়েকটা মাত্র লাইন আমি দেখতে পাবো, এদের মতো এরকম ব্যান্ড বা কন্টিনিউয়াসের মতো এরকম এতগুলো লাইন আমি দেখতে পাবো না। তো আমরা লাইন স্পেকট্রাম যদি কাকে বলে যদি আমি বলি যে লাইন স্পেকট্রাম কি, তাহলে বাই ডিফিনিশন আমরা বলতে পারি যে লাইন স্পেকট্রাম is that spectrum which consists of few fixed values of wavelength and few fixed values of energy. Wavelengths. Few fixed values of wavelength and few fixed values of energy. এর এক্সাম্পল হচ্ছে, বেস্ট এক্সাম্পল যদি বলো তাহলে বেস্ট এক্সাম্পল হচ্ছে স্পেকট্রাম অফ হাইড্রোজেন ল্যাম্প, spectrum of hydrogen lamp or sodium lamp. Spectrum of hydrogen lamp or sodium lamp. তাহলে এটাকে যদি আমরা ছবিতে দেখাই তাহলে কিরকম ছবি হবে? চলো আমি এই তিনটে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে যে যখন রেজ অফ H2 ল্যাম্প বা হাইড্রোজেন ল্যাম্প এর মধ্যে ফেলা হবে তখন তুমি কেবলমাত্র এরকম দুটো বা তিনটে লাইন তুমি দেখতে পাবে, দ্যাট ইজ কল্ড লাইন স্পেকট্রাম। হয়েছে? হলে বলবে। হয়েছে? হয়ে গেছে স্যার। ওকে, তাহলে আমাদের তিনটে জিনিস আমরা বোঝাতে পারলাম যে লাইন স্পেকট্রাম কাকে বলে, ব্যান্ড স্পেকট্রাম কাকে বলে, আর কন্টিনিউয়াস স্পেকট্রাম কাকে বলে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কোনো কনফিউশন নেই। না স্যার। ওকে, তাহলে আমাদের এইটুকু আমাদের জানার দরকার ছিল। এরপরে আমরা এবার ওই সেই যেটা আমাদের বহু প্রতীক্ষিত যে বোর অ্যাটমিক মডেল, যেটা সেই বোর অ্যাটমিক মডেলটা আমরা জেনে নেব যে বোর অ্যাটমিক মডেলে কী বলা হয়েছিল আর কি। তো সেটা আমরা জানবো আর কি। তো আমাদের বোর অ্যাটমিক মডেলটা কেন এসেছিলো, কখন এসেছিলো বলতে পারবে কেউ? মানে বোর অ্যাটমিক মডেলটা আমাদের আনার দরকার কি ছিল? রাদারফোর্ডের মডেল কারেকশনের জন্য। রাদারফোর্ডের ডিমেরিটস। হ্যাঁ, রাদারফোর্ডের ডিমেরিটস। আচ্ছা, রাদারফোর্ডের ডিমেরিটসটা কী ছিল? স্যার ওই
যে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারেনি, তারপর হচ্ছে মডেলিং স্পেকট্রাম, তারপরে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন করতে পারে। প্ল্যাঙ্ক থিওরিকে ব্যাখ্যা করতে পারে। তাহলে এই যে ব্যাপারগুলো, যে ডিমেরিটসগুলো আমরা সেখানে দেখেছি, সেই ডিমেরিটসগুলোকে ওভারকাম করার জন্য আমাদের নেক্সট হিসাবে বোর অ্যাটমিক মডেলটাকে আমাকে পড়তে হবে, নাহলে তো আমাদের রাদারফোর্ড মডেল পড়লেই হয়ে যেত। তো বোর মডেল কি করেছে, বোর মডেল ওই যে যে জিনিসগুলো ওখানে ব্যাখ্যা করা যায়নি সেগুলোকে সংশোধন করে নতুন করে বোর মডেল, বোর তার মডেলটা দিয়েছে আর কি। তো আমরা সেটাই এখন পড়বো আর কি, যে বোর মডেল অফ অ্যাটমটা অ্যাকচুয়ালি কী বলেছিল। তো আমরা প্রথমে আলোচনা করব বোর মডেল অফ অ্যাটম। ওকে, আচ্ছা, তাহলে বোর মডেল অফ অ্যাটমের মধ্যে ওর মধ্যেও এরকম কিছু অ্যাজাম্পশনস তিনি বলেছিলেন আর কি। আচ্ছা, প্রথম যে অ্যাজাম্পশনসটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে, দেখো বলছে এই যে অ্যাটমের যে দেখো নিউক্লিয়াস, এই অ্যাটমের নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেছে? অ্যাটমের নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেছে? রাদারফোর্ড। তাহলে অ্যাটমের নিউক্লিয়াস রাদারফোর্ড যে আবিষ্কার করেছে সেটা কি কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করেছিল? কি এক্সপেরিমেন্ট? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে রাদারফোর্ড তার ওই নিউক্লিয়াসের অস্তিত্বটা ব্যাখ্যা করেছিল। তো এটা তো যেহেতু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, তাহলে তো রাদারফোর্ডের এই যে নিউক্লিয়াসের অস্তিত্ব যে এক্সপেরিমেন্ট, সেটাতে কোনো ভুল নেই। তার মানে নিউক্লিয়াসের যে অস্তিত্ব আছে, মানে অ্যাটমের সেন্টারে যে একটা নিউক্লিয়াস থাকে, সেখানে কোনো ভুল ছিল না। হ্যাঁ, তো নিলস বোর যখন ব্যাখ্যাটা করছে, তখন তিনিও ধরে নিচ্ছেন যে নিউক্লিয়াসের অস্তিত্ব আছে এবং সেটা অ্যাটমের মাঝখানে থাকে। এবার তিনি কি বললেন, তিনি এটাও তার সঙ্গে জুড়ে দিলেন, সেটা হচ্ছে যেটাও রাদারফোর্ড বলেছিল, যে নিউক্লিয়াস কনসিস্ট অফ কি প্রোটনস, পজিটিভ চার্জ প্রোটনস। তো যখন রাদারফোর্ড এটা দিচ্ছে, তখন কি অ্যাকচুয়ালি তখন নিউট্রন সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তো পরবর্তীতে নিউটন যখন আবিষ্কার হলো আর কি, তখন আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইরকম, যে অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে একটা নিউক্লিয়াস বলে একটা পার্ট থাকে, যেটা রাদারফোর্ড বলেছে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন তো থাকেই, তার সঙ্গে সঙ্গে নিউট্রনও থাকে। হ্যাঁ, তার মানে নিউক্লিয়াস ইজ কনসিস্ট অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ নিউট্রনস। এটা প্রথমে নিলস বোর তার প্রথম পয়েন্টে বললেন যে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে মাঝখানে একটা নিউক্লিয়াস বলে একটা জায়গা থাকে বা রিজিয়ন থাকে, যে নিউক্লিয়াসটার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট আমরা ওইটাকেই মডেলের মধ্যে লিখব, যে নিউক্লিয়াই কি দিয়ে তৈরি আর কি। তো প্রথমে আমরা যেটা লিখবো সেটা লেখো যে নিউক্লিয়াই কনসিস্ট অফ আচ্ছা, আমরা নিউক্লিয়াই কেন লিখছি, নিউক্লিয়াস কেন লিখছি না, বলতে পারবে? একটা নিউট্রন প্রোটন একসাথে। হ্যাঁ, নিউক্লিয়াই কথাটা হচ্ছে নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম। তো আমরা এখানে প্লুরাল ফর্মে লিখছি। আর যখন দেখবে রেডিয়াসকেও যখন প্লুরাল ফর্মে লেখা হয়, তখন রেডিয়াই লেখা হয়। তো রেডিয়াসের প্লুরাল ফর্ম, নিউক্লিয়াই হচ্ছে নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম। তো নিউক্লিয়াই কনসিস্ট অফ all the protons and neutrons. It's বা আমরা জানি যে নিউক্লিয়াস খুব ডেন্স, তাই না, খুব ছোট্ট জায়গায় রয়েছে। এবার তার চারিদিকে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে নিউক্লিয়াসের যে সাইজ, সেটা হচ্ছে যে অ্যাটমের টোটাল সাইজের থেকে অনেক ছোট। মানে ডেন্স মানে কি, ভলিউমটা খুব কম।
তার মানে বলা যায় যে নিউক্লিয়াসটা খুব ডেন্স, তার মানে নিউক্লিয়াসের যে সাইজটা হবে পুরো অ্যাটমের সাইজের রেসপেক্টে খুব নেগলিজেবল, মানে খুব তার তুলনায় খুব ছোট আর কি। তো ইট ইজ নেগলিজেবল in size as compared to the atom, as compared to the atom। এটা গেল এক নম্বর। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে সেটা বলছে, দেখো রাদারফোর্ড যেটা বলেনি, তখন সেটা বললো যে রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে আরবিটারিলি মোশন করবে, মানে যে কোনো পথে যখন ইচ্ছা। হ্যাঁ, এইরকম কোনো ঠিকঠাক কোনো ব্যাখ্যা সেখানে দিতে পারেনি নিলস বোর। তারপরে সেটা কি বললো, নিলস বোর বলছে যে ইলেকট্রনসগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে রিভলভ করে এটা কোনো আরবিটারি পথে নয়, বলছে একটা ফিক্সড অরবিট বা ফিক্সড পথে, ফিক্সড কক্ষে সে ঘোরে, এবং ফিক্সড পথে যখন ঘোরে তখন তার ভেলোসিটিও বলছে ফিক্সড, একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকবে, যে পথে ঘুরবে সেটা তার একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকবে এবং তার একটা নির্দিষ্ট এনার্জি থাকবে। তো রাদারফোর্ডের থেকে এখানে পার্থক্যটা হচ্ছে বোর নির্দিষ্ট একটা অরবিটের কথা কনসেপ্ট নিয়ে এসছে, বলছে যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন ছোট মানে চারিদিকে সার্কুলার অরবিট আছে বা কক্ষ আছে, যে কক্ষে ইলেকট্রনগুলো সার্কুলেট করছে। হ্যাঁ, তো সেটা যখন নির্দিষ্ট একটা কক্ষে সার্কুলেট করছে তখন তার ভেলোসিটি নির্দিষ্ট হবে, রেডিয়াস নির্দিষ্ট হবে এবং তার অ্যাসোসিয়েটেড এনার্জি যেটা হবে সেটাও নির্দিষ্ট হবে। যদি সার্কেলটা আরেকটু বড় হয় তার মতো করে তার ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, রেডিয়াসও চেঞ্জ হয়ে যাবে, আবার এনার্জিও চেঞ্জ হয়ে যাবে। আরও অন্য একটা কক্ষ, আরও বড় কক্ষ করলো, তারও একটা রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে এবং এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তো তিনি মূল কথা যেটা বলছেন সেটা হচ্ছে কি না, বলছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে সার্কুলেট করে সেটা একটা নির্দিষ্ট কক্ষে সার্কুলেট করে, এবং সেই কক্ষ যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই তার একটা নির্দিষ্ট রেডিয়াস থাকবে এবং ভেলোসিটিও নির্দিষ্ট থাকবে এবং অ্যাসোসিয়েটেড এনার্জি যেটা থাকবে সেই ইলেকট্রনের সেই এনার্জিটাও নির্দিষ্ট থাকবে। এইটা হচ্ছে বোরের সেকেন্ড অ্যাজাম্পশন। তাহলে আমরা সেকেন্ড অ্যাজাম্পশনের মধ্যে কি বলতে পারি? সেকেন্ড অ্যাজাম্পশনের মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইলেকট্রনস রিভলভ around the nucleus in fixed orbit of fixed radii having fixed velocity and associated with fixed energy, এটা। আচ্ছা, 3 নম্বর কি বলছে? বলছে যে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, হ্যাঁ, কীরকমভাবে ঘুরছে আমরা আগে একটা ছবি দেখাই যে ইলেকট্রনসগুলো কীরকমভাবে ঘুরছে। বলছে একটা নিউক্লিয়াস আছে যেখানে জেডখানা প্রোটন আছে, তাহলে তার টোটাল চার্জ হচ্ছে +ZE, এবং এর চারিদিকে বলছে বিভিন্ন এরকম কক্ষ আছে। এরকম কক্ষ আছে, ঠিক আছে। এই কক্ষগুলোর প্রত্যেকটার
যদি নির্দিষ্ট কক্ষ আমি বলি, এটা ধরো 1 নম্বর n = 1, এটা n = 2, এটা n = 3 হয়, তো বলছি প্রত্যেকটার আলাদা আলাদা রেডিয়াস আছে। এটা R1, হ্যাঁ, এটা R2, এটা R3, এরকম আলাদা আলাদা তোমার রেডিয়াস আছে। এবার বলছে ইলেকট্রন যখন রিভলভ করছে, তার ইলেকট্রনের মাস যদি m হয়, তার একটা নির্দিষ্ট রেডিয়াস r আছে, এবং তার নির্দিষ্ট একটা ভেলোসিটি আছে, এবং তার নির্দিষ্ট একটা এনার্জিও আছে। তো এটা তো কে বলছে, এটা বোরের সেকেন্ড মডেলে আমরা সেকেন্ড পয়েন্টে আমরা এটা পেলাম যে ইলেকট্রনস রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড অরবিট অফ ফিক্সড রেডিয়াই হ্যাভিং ফিক্সড ভেলোসিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ফিক্সড এনার্জি। তো এখানে যে এই যে থার্ড অরবিটে যে ইলেকট্রনটা থাকবে, তার একটা নির্দিষ্ট রেডিয়াস আছে R3, নির্দিষ্ট ভেলোসিটি আছে V3, নির্দিষ্ট এনার্জি আছে E3। যখন ইলেকট্রনটা এখানে থাকবে সেকেন্ড অরবিটে, তখন তার নির্দিষ্ট একটা রেডিয়াস থাকবে R2, ভেলোসিটি থাকবে V2 অ্যান্ড এনার্জি থাকবে E2। যখন R1-এ থাকবে, এই প্রথম কক্ষে থাকবে, তখন তার রেডিয়াস হবে R1, ভেলোসিটি হবে V1 আর এনার্জি হবে E1। তো নির্দিষ্ট অরবিটে যখন ঘুরবে, তখন তার রেডিয়াস, ভেলোসিটি, এনার্জিগুলো ফিক্স থাকবে। এটাই নিলস বোরের সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা থার্ড পয়েন্টটা নিয়ে ডিসকাস করব। থার্ড পয়েন্টে কি বলছে? থার্ড পয়েন্টে বলছে এই যে ইলেকট্রনগুলো ঘুরবে, তো ইলেকট্রনগুলো ঘুরলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে প্রত্যেকটা ইলেকট্রন। ধরো এই ইলেকট্রনটা, তো এই ইলেকট্রনের মাস কত m, ভেলোসিটি কত v, রেডিয়াস কত r বা R3, জেনারেলি r বলছি। তাহলে এই যে mvr, এটা প্রত্যেকের আলাদা। তাই এই ইলেকট্রনটার mvr একরকম, এখানে যদি একটা ইলেকট্রন থাকতো তার mvr আলাদা, এখানে একটা ইলেকট্রন থাকলে তার mvr আলাদা। তো যে কক্ষে থাকবে তার মতো করে যেহেতু r v এগুলো আলাদা আলাদা হয়, তাহলে mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা আলাদা আলাদা হবে। তো বলছে যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, এই mvrটা নাকি বলছে যে তার বলছে ইজ প্রপোর্শনাল টু, বলছে h/2π। এটা আমরা পরে প্রমাণ করব যে mvr = h/2π এর সঙ্গে প্রপোর্শনাল। এবং এই h/2π যখন প্রপোর্শনালিটি সাইনটা তুলে দেওয়া হবে, বলছে mvr ইজ ইকুয়াল টু nh/2π, যেখানে n হচ্ছে নাম্বার অফ অরবিট। তাহলে ফার্স্ট কক্ষের জন্য mvr কত হবে? nh/2π, সেকেন্ড কক্ষে 2h/2π, থার্ড কক্ষে 3h/2π, ফোর্থ কক্ষে 4h/2π, nth অরবিটে nh/2π। তাহলে জেনারেলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে mvr = nh/2π। এটা বোর মডেলে বলছি, এবং এটা আমরা পরে প্রমাণও করব যে mvr = nh/2π। তো বলছে যে কোনো ইলেকট্রন যখন এই অরবিটগুলোতে সার্কুলেট করছে, তো প্রত্যেকটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr বলছে h/2π এর সঙ্গে প্রপোর্শনাল। সো দ্য ইকুয়েশন ইজ mvr = nh/2π। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পয়েন্টে বলছে। তো আমরা যা যা বলছে সেগুলো আগে আমরা জেনে নিই। তাহলে থার্ড পয়েন্ট আমরা কি বলছে? বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন in any orbit is integral multiple of h/2π. This is called, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বোর কোয়ান্টাইজেশন। দিস ইজ কল্ড বোর কোয়ান্টাইজেশন। বোর কোয়ান্টাইজেশন। তো অনেক সময় জানতে চাই বোর কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা কি। তাহলে mvr = nh/2π, এটাকেই বলা হয় বোর কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল। তো আমরা এখানে নিচে লিখব mvr = nh/2π or equal to, হ্যাঁ, h/2π কে আমরা কি বলি? h কাট, h bar,
তাই তো, হোয়ার এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই, আর এন হচ্ছে 1 2 3 ডট ডট ডট, হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম লিখে নিন। তাহলে এইটা হলো মডেল, তার নম্বর 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি আলোচনা করছে? 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে, ধরো আমি আবার ছবিটা যদি আঁকি, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এর চারিদিকে বলছে বিভিন্ন অরবিট আছে। বিভিন্ন অরবিট আছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, এটা n ইকুয়াল টু 3 এবং ডট 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 এরকম আছে। এইবার বলছে ধরো কোনো একটা ইলেকট্রন, হ্যাঁ, ধরো এইরকম জায়গায় আছে, তাহলে এই জায়গাটায় যার এনার্জি, এই জায়গাটায় যে ইলেকট্রনটা আছে তার এনার্জি ধরো মনে করো E1, E1। তাহলে এটা যদি, এর এনার্জি যদি E1 হয়, হ্যাঁ, এবং রেডিয়াস কী হবে R1, রেডিয়াসটা হচ্ছে R1। এবার বলছে যে এই ইলেকট্রনটাতে তুমি যদি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করো, হ্যাঁ, এনার্জি সাপ্লাই করো, তাহলে বলছে যতটা এনার্জি তুমি সাপ্লাই করবে, ধরো মনে করো এখান থেকে এই যে এখানে যদি যায় ইলেকট্রনটা, তাহলে তার ধরো এনার্জি যদি E3 থাকে এবং এই E3 মাইনাস E1 এনার্জি তুমি যদি দাও ওকে, E3 মাইনাস E1 এনার্জি যদি তুমি ওকে দাও, তার মানে ডেইলি যদি দাও, তাহলে বলছে ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করে যাবে। তার মানে E1 এনার্জি থেকে সে ওই ডেইলি পরিমাণ এনার্জি নিয়ে E3-তে চলে যাবে। এবং আমরা জানি যে E3 এনার্জি, E3 ইজ গ্রেটার দ্যান E1। যত তুমি হায়ার অরবিটে যাবে তত তোমার এনার্জি বাড়বে। তার মানে E3 থার্ড অরবিটের যে এনার্জি তার বেশি কম্পেয়ার টু ফার্স্ট অরবিটের এনার্জি। তাহলে যখন তুমি ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন তুমি এখানে ছিল, তাকে তুমি একটা অ্যামাউন্ট অফ এনার্জি দিলে সে হায়ার অরবিটে চলে গেল। এই যে হায়ার অরবিটে চলে যাওয়া, এটাকে বলা হয় এক্সাইটেশন। কি বলা হয়? এক্সাইটেশন। ওকে, এবার দেখো তাহলে এক্সাইটেশন কখন হচ্ছে? তার মানে লোয়ার অরবিট কোনো একটা ইলেকট্রন যদি এনার্জি অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্ব করে সে হায়ার অরবিটে চলে যায়, তাহলে সেটাকে বলা হবে এক্সাইটেশন। এবার ধরো ঠিক উল্টোটা যদি হয়, ধরো মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, এটা কোন কক্ষে আছে? n ইকুয়াল টু 3-তে। এবার এ কিছু অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দিল, ডেল ই ছেড়ে দিল, এনার্জি ছেড়ে দিয়ে সে এখান থেকে এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে এই যে কিছু এনার্জি ছেড়ে দিয়ে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে চলে এলো, এটাকে তাহলে কি বলবো, বলতে পারবে কেউ? হায়ার অরবিটের এনার্জি সবসময় বেশি, লোয়ার অরবিটের এনার্জি সবসময় কম, এটা আমরা দেখাবো। তো হায়ার অরবিটের এনার্জি যেহেতু সবচেয়ে বেশি, তাহলে এ যদি এনার্জি ছেড়ে দেয় তাহলে তার এনার্জি কমে যাবে, আর এনার্জি কমে গেলে সে লোয়ার অরবিটে চলে আসবে। তো এই যে এনার্জি ছেড়ে দিয়ে লোয়ার অরবিটে চলে আসা, হায়ার থেকে লোয়ার, এটাকে কি বলে জানো? ইলেকট্রন জাম্প। ইলেকট্রন জাম্প, সবই ইলেকট্রন জাম্প, এটাও ইলেকট্রন জাম্প, এটাও ইলেকট্রন জাম্প। আগেরটা আমি কি বললাম? আগেরটা আমি বললাম এক্সাইটেশন। তাহলে এটাকে কি বলবো? উল্টোটা হচ্ছে, তাহলে এটা কি বলবো? এটাকে বলবো ডি এক্সাইটেশন, ঠিক আছে। তাহলে এক্সাইটেশন কি আর ডি এক্সাইটেশন কি বলো দেখি? ডি এক্সাইটেশন কি আর এক্সাইটেশন কি?
ইলেকট্রনকে যখন এনার্জি দেওয়া হয় এবং সে যখন হায়ার অরবিটে জাম্প হয় ইলেকট্রনে, সেটা হচ্ছে এক্সাইটেশন, আর উল্টো প্রসেসটা হচ্ছে ডিএক্সাইটেশন। হ্যাঁ, তার মানে লোয়ার থেকে হায়ারে যদি যায় এনার্জি অ্যাবজর্ব করবে, আর যখন হায়ার থেকে লোয়ারে আসবে তখন এনার্জি ছেড়ে দেবে। যদি এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার থেকে হায়ারে যায় তাহলে তাকে বলবো আমরা এক্সাইটেশন, আর যদি এনার্জি ছেড়ে দিয়ে হায়ার থেকে লোয়ার অরবিটে আসে তাহলে তাকে আমরা বলবো ডি এক্সাইটেশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা পয়েন্ট 4-এ আমরা লিখব যে electron can make transition from lower orbit to higher orbit by absorption of energy. It is termed as excitation. Excitation. 5 নম্বর। এরপরে উল্টোটা যদি আমি লিখি 5 নম্বর পয়েন্টে, যে ইলেকট্রন ক্যান মেক transition from higher orbit to lower orbit by emitting energy radiation. It is termed as de-excitation. ঠিক আছে, এটাকে বলছে de-excitation। লিখে নাও। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এই ছিল আমাদের টোটাল বোর মডেল অফ অ্যাটম। তাহলে বোর ঠিক এই কথাগুলো বলেছে আর কি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট কোনটা বলো তো? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? MVR equals 10H কাট। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্ট 2, যে ইলেকট্রনগুলো যে জায়গাটায় রাদারফোর্ড আটকে গিয়েছিল সেইটা যে আমূল পরিবর্তন হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট 2-তে, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটা ফিক্সড অরবিটে ঘোরে এবং তার একটা ফিক্সড রেডিয়াস আছে, ফিক্সড ভেলোসিটি আছে এবং ফিক্সড এনার্জি আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই যে বোরের এই মডেলে সেকেন্ড পয়েন্টে বললো যে ইলেকট্রনে একটা যে কোনো একটা পার্টিকুলার অরবিটে যদি থাকে, সেই পার্টিকুলার অরবিটে তার একটা ফিক্সড রেডিয়াস থাকবে, ফিক্সড এনার্জি থাকবে, ফিক্সড ভেলোসিটি থাকবে। তাহলে সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন হয়ে যাবে এরকম যে আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি কোনো একটা nth অরবিটে থাকে, তাহলে তার যদি একটা ফিক্সড রেডিয়াস থাকে, ফিক্সড ভেলোসিটি থাকে, তার মানে n যদি আমি চেঞ্জ করি তাহলে রেডিয়াসও চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, এনার্জিও চেঞ্জ হয়ে যাবে। বলো এই যে আমি এই কথাটা বললাম, এই কথার সঙ্গে কোনো দ্বিমত আছে কিনা? বলছে যে ইলেকট্রন যদি একটা পার্টিকুলার nth অরবিটে ঘোরে, তাহলে n অরবিটে ঘোরার জন্য তার ওই nth অরবিটের জন্য তার একটা পার্টিকুলার রেডিয়াস থাকবে, পার্টিকুলার ভেলোসিটি থাকবে, পার্টিকুলার এনার্জি থাকবে। যদি আমি nটা চেঞ্জ করি তাহলে রেডিয়াসও চেঞ্জ হবে, ভেলোসিটিও চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হবে। তার মানে কোনো একটা ইলেকট্রন ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস চারিদিকে ঘোরে, তখন তার রেডিয়াস, ভেলোসিটি এবং এনার্জি পুরোটাই তার অরবিটের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। মানে কোন অরবিটে ঘুরছে
সেই অরবিটটার নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। যদি ফার্স্ট অরবিট হয় সেই ফার্স্ট অরবিটের জন্য রেডিয়াস ভেলোসিটি এনার্জি আলাদা একরকম হবে, যদি সেকেন্ড অরবিটে হয় তাহলে রেডিয়াস ভেলোসিটি এনার্জি আলাদা হবে। তার মানে এই যে রেডিয়াস ভেলোসিটি এবং এনার্জি ফর অ্যান ইলেকট্রন সেটা ফুললি ডিপেন্ডেন্ট অন দি অরবিট, অন দি নাম্বার অফ অরবিট। ক্লিয়ার? তো আমাদের এখন নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে তাহলে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াস চারিদিকে ঘোরে তখন তার বলছে একটা পার্টিকুলার অরবিটের জন্য ফিক্সড রেডিয়াস থাকে, তাহলে এখন পার্টিকুলার অরবিটে রেডিয়াসের ইকুয়েশন কি? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে বলছে পার্টিকুলার অরবিটে যখন ঘোরে তখন তার একটা ফিক্সড ভেলোসিটি থাকে, তাহলে বলছে তাহলে আমার নেক্সট কোশ্চেন হবে যে তাহলে পার্টিকুলার অরবিট বা nth অরবিটের জন্য তার ভেলোসিটির ইকুয়েশন কি? থার্ড যেটা কোশ্চেন হবে সেটা হচ্ছে যে বলছে যে ইলেকট্রন যখন পার্টিকুলার অরবিটে ঘুরবে তখন সেই অরবিটে তার এনার্জি ফিক্সড হবে, তার মানে অরবিট চেঞ্জ করলে এনার্জি চেঞ্জ হবে, তাহলে পার্টিকুলার অরবিটের জন্য এনার্জির ইকুয়েশন কি? বুঝতে পারছি? তাহলে কি কি আমাদের চাহিদা এখন? রেডিয়াসের ইকুয়েশন কি, ভেলোসিটির ইকুয়েশন কি, আর এনার্জির ইকুয়েশন কি? ওকে, তাহলে রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড এনার্জি এর ইকুয়েশন কি হবে সেইটা আমাদের এখন জানতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন কি জানবো? আমরা রেডিয়াসের ইকুয়েশন জানবো, ভেলোসিটির ইকুয়েশন জানবো এবং এনার্জির ইকুয়েশন জানবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, এই যে নিলস বোর যখন এসব মডেল টডেল দিয়েছে না, এই মডেলটা কাদের জন্য দিয়েছে অ্যাকচুয়ালি বলতে পারো? কোন ধরনের এলিমেন্টের জন্য দিয়েছে? কে বলতে পারবে? একদম এক্স্যাক্টলি। এই যে বোরের যে মডেলগুলো, বোর রাদারফোর্ড যে মডেল টডেলগুলো দিয়েছে, প্রত্যেকটা মডেল সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম কারা? বলছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হচ্ছে তারা যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে। এরকম কি হতে পারে? হাইড্রোজেন হতে পারে। আর কি হতে পারে বলো? হাইড্রোজেন ছাড়া কি হতে পারে? হিলিয়াম প্লাস, তাই তো? হিলিয়াম মানে দুটো ইলেকট্রন, হিলিয়াম প্লাস করলে একটা ইলেকট্রন হয়ে গেল। লিথিয়াম তিনটে ইলেকট্রন, লিথিয়াম 2+ যদি করে দিই তাহলে কি হয়ে যাবে? সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে। ঠিক আছে? এই রকম সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম যারা অ্যাটম অর আয়ন, তারাই হচ্ছে বোর মডেলের জন্য প্রযোজ্য, মানে বোর মডেল তাদের জন্য প্রযোজ্য আর কি। হ্যাঁ, তো আমরা এই যে রেডিয়াস, ভেলোসিটি এবং এনার্জি এক্সপ্রেশনটা বার করব, এগুলো সব ওই সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। তো এই যে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম যারা, তারা যেহেতু হাইড্রোজেনের মতো, হাইড্রোজেন যেহেতু সিঙ্গেল ইলেকট্রন, হিলিয়াম প্লাস সিঙ্গেল ইলেকট্রন, লিথিয়াম 2+ও সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। তো এই যে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলো যেহেতু হাইড্রোজেনের মতো সিঙ্গেল ইলেকট্রন ক্যারি করে, তাই জন্য এই হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এই আয়নগুলোকে হাইড্রোজেন লাইক সিস্টেম বলা হয়। তাহলে হাইড্রোজেন লাইক সিস্টেম কারা? যারা হাইড্রোজেন নয় অথচ হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন ক্যারি করে, মানে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এরা হচ্ছে সবাই হচ্ছে হাইড্রোজেন লাইক সিস্টেম। তো আমরা যে এখন যেটা রেডিয়াসটা বার করব, সেই রেডিয়াসটা হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য বার করব। তাহলে আমরা হেডিংটা দাও, আমরা হেডিং দেব যে ক্যালকুলেশন অফ Bohr radius of hydrogen and hydrogen like system. Hydrogen or hydrogen like systems. হয়েছে? হেডিং দিয়েছো? আচ্ছা, দেখো আমরা বার করতে চাইছি বোর রেডিয়াসের ইকুয়েশন। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার অরবিটে ইলেকট্রন ঘুরছে, তাহলে তার রেডিয়াসটা, তার ইকুয়েশনটা কি করে কি হবে আর কি।
তো আমরা ধরো কনসিডার করছি, মনে করো এটা একটা নিউক্লিয়াস, যার চার্জ হচ্ছে প্লাস জেড ই, তার মানে জেড খানা প্রোটন আছে, প্রত্যেকটা চার্জ হচ্ছে প্লাস ই করে, তাহলে টোটাল হচ্ছে জেড ই প্লাস জেড ই। এবার এর চারিদিকে একটা আমি সার্কেল দেখাচ্ছি, ঠিক আছে? এই সার্কেলটা হচ্ছে অরবিট, যার রেডিয়াসটাকে আমি বলছি আর। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, হ্যাঁ, যে ইলেকট্রনটার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে? আর তার মাস হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা বললাম, তাহলে কি হচ্ছে, আমরা কনসিডার করছি একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটার মাস হচ্ছে এম, যেটা কিনা একটা আর রেডিয়াসওয়ালা কক্ষপথে ঘুরছে উইথ লিনিয়ার ভেলোসিটি ভি। তাহলে এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে লিখে নেব, লেট আস কনসিডার an electron of charge ইলেকট্রনের চার্জ কত, মাইনাস ই যদি বলি, of charge minus e is revolving around the nucleus এবার নিউক্লিয়াসের চার্জটা কত, রাউন্ড দ্য নিউক্লিয়াস অফ চার্জ plus ZE in a circular orbit of radius r, the mass of the electron is m and velocity is v. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন ধরে নিলাম। আচ্ছা, এবার আমরা ডেরিভেশনটা করব, যে আমরা কি করে রেডিয়াস ইকুয়েশনটা বার করতে পারি। তো আমরা সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতে বার করতে পারি। নোটসটা যেটা দেবো সেখানে দেখবে সিজিএস এসআই দুটোই করা আছে। আমি এখানে আমার সুবিধার্থে আমি শুধু এসআইটাই করছি, সিজিএসটা সেখান থেকে জাস্ট আমরা বার করে নেব, ঠিক আছে? তো আমরা ইন এসআই ইউনিট আমরা রেডিয়াসের ইকুয়েশনটা বার করে নেব। আচ্ছা, তো কি করে বার করব? দেখো, ভালো করে খেয়াল করো যে আমরা সবাই জানি যে রাদারফোর্ড মডেলেও এটা বলা হয়েছে যে কোনো একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলেট করবে তখন জাস্ট তার দুটো মোশন থাকে বা দুটো ফোর্স থাকে, সিম্পলি দুটো ফোর্স থাকে। একটাকে বলা হচ্ছে আউটওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, আর একটা থাকে ইনওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ কল্ড সেন্ট্রিপেটাল ফোর্স, ঠিক আছে? তো সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স, তো যে কোনো একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে সবসময় কী হতে হবে বলেছি, সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স দুটো সমান হতে হবে, এটা আমরা সকলে জানি, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের ইকুয়েশনটা কি। দি সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বাইরের দিকে আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে আমি যদি এফ বলি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে সেন্ট্রিফিউগাল ফোর্সের ইকুয়েশন, এই বাইরের দিকের ফোর্সটার ইকুয়েশন কি হয়, m স্কয়ার বাই r। তাহলে বাইরের দিকে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ওকে? আচ্ছা,
তাহলে এটা হলো, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এবার ইনওয়ার্ড ফোর্স যেটা সেন্ট্রিপিটাল ফোর্স, the centripetal ফোর্স, হ্যাঁ, সেটাকে যদি আমি এফ ড্যাশ বলি, হ্যাঁ, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আবার ইকুয়াল টু কী বলা হবে? দেখো এদিকে যে ফোর্সটা আছে সেটা কি ফোর্স হবে? দেখো জাস্ট কুলম্বিক ফোর্স না, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বলটাই তো সেন্ট্রিপিটাল ফোর্স, ইনওয়ার্ড ফোর্সটা। তো এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমি কুলম্ব ফোর্স বলতে পারি, ইকুয়াল টু দি কুলম্ব ফোর্স। সেই কুলম্ব ফোর্সটাকে আমি এফ ড্যাশ বলছি, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে তাহলে বলো দেখি? কুলম্ব ফোর্সটার ইকুয়েশন কি? 1/4πr². হ্যাঁ, এসআই পদ্ধতি করছে, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের এসআই এর যে ইকুয়েশন আমরা জানি 1/4π এপসাইলন নট ইন্টু কী হবে? জেড Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে Q1 কত এখানে? Q1 জেডই, Q2 হচ্ছে ই, তাহলে দুটো গুণ করলে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ। তাহলে 1/4π এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি বলেছি? আমরা বলেছি যে যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে সবসময় কী হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্সটা কী হবে? সমান হবে। তাহলে এফ ইকুয়াল টু সবসময় এফ ড্যাশ হবে। তাহলে আমরা এটা জানি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস লিখে নিই যে এপসাইলন নটটা কি? হোয়ার এপসাইলন নটটা কি বলা হয়? পারমিটিভিটি অফ দি ভ্যাকিউম, তাই না? শুধু এপসাইলন হলে পারমিটিভিটি অফ দি মিডিয়াম, যে কোনো মিডিয়াম। এবার যে জিরো বলে দিয়েছি এপসাইলন নট, তাহলে সেটা হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকিউম। ওকে, আর এর মান কত? 8 পয়েন্ট কত বলো? 8.854 ইন্টু 10⁻³ কুলম্ব/2 নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স। আমরা জুলে করব, জুল ইনভার্স কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স, দ্যাট ইজ পারমিটিভিটি অফ দি ভ্যাকিউম এর মান। এটা তোমরা এইচএসে বহু জায়গায় ফিজিক্সে করেছো। এবার এই যে যেটা বলছিলাম যে ফর স্টেশনারি অরবিট যদি দুটোকে ঘুরতে হয়, ইলেকট্রনকে নিউক্লিয়াস চাই দিয়ে ঘুরতে হয়, তাহলে এই দুটো জিনিস সমান হতে হবে। তাহলে আমরা সেটা লিখে নেব ইন এ স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট মানে একটা নির্দিষ্ট এই যে অরবিট সেখানে যে ঘুরছে, সেটার জন্য শর্ত কি বলছে? ইন এ স্টেশনারি অরবিট these two forces কি F and F dash, these two forces balance each other so that কি হবে? তাহলে দুটো যদি সমান হয়ে যায়, F ইকুয়াল টু এফ ড্যাশ হয়, তাহলে F ইকুয়াল টু এফ ড্যাশ, এফ কত? এফ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এফ ড্যাশ হচ্ছে 1/4π এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। হলো? তাহলে এখান থেকে আমি যদি ভি স্কোয়ারের মানটা বার করি, তাহলে কত দাঁড়ায়? ভি স্কোয়ারের মানটা দাঁড়ায় হচ্ছে, তাহলে দেখো জেড স্কোয়ার বাই এম আর ইন্টু 1/4π এপসাইলন নট। ঠিক আছে? না ভুল, হ্যাঁ ঠিকই আছে, ভুল নাই, ঠিকই আছে, আর কেটে যাচ্ছে একটা, হ্যাঁ নিচে এই আর কেটে যাচ্ছে, তাহলে এমটা দেবেন, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 দিচ্ছি। ওকে, আচ্ছা, এখান থেকে এবার দেখো আমরা অ্যাকর্ডিং টু বোর পস্টুলেট, যে ফার্স্ট বোরের যে পস্টুলেটে যেটা বোর কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল যেটা পড়েছি পস্টুলেটের মধ্যে, সেখানে কি বলা হয়েছে বোর কোয়ান্টাইজেশনে?
কি বলা হয়েছে অ্যাকর্ডিং টু বোর কোয়ান্টিটেশনে কি বলা হয়েছে? MVR equals to NH by 2 pi. তাহলে ওটা আমরা এখানে বসাবো কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল MVR ইকুয়াল টু NH বাই 2 পাই। তাহলে MVR ইকুয়াল টু NH বাই 2 পাই যদি হয় তাহলে অতএব V ইকুয়াল টু কী হবে? V ইকুয়াল টু হবে NH বাই 2 পাই MR। ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, এবার দেখো যে আমরা ইকুয়েশন নাম্বার 4 আর ইকুয়েশন নাম্বার 3, আমরা যদি ইকুয়েশন নাম্বার 4কে ইকুয়েশন নাম্বার 3তে বসাই তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা ভির জায়গায় ওটা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা আর এর ইকুয়েশন পেতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন ইকুয়েশন 3 অ্যান্ড 4 উই গেট কী হবে? তাহলে এন স্কোয়ার ভি স্কোয়ার বলেছে, তাহলে ভি স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন নট। এটা আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছি এই জায়গাটা? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আর যদি আমরা দেখো এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই একটা আর কাটছে এর সঙ্গে এটা, ঠিক আছে? আচ্ছা, এম এর সঙ্গে এই একটা এম কাটছে। ওকে, তাহলে দেখো এবার দেখো 4 পাই, হ্যাঁ, এই যে 4 পাই এটার সঙ্গে এই একটা কাটছে পাই, একটা 4 কাটছে। ওকে, তাহলে এই হচ্ছে সব কেটে যাচ্ছে, আর কিছু থাকছে দেখো তো। তাহলে আলটিমেটলি আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? দেখো আর ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উপরে এইটা নিচে আর আছে, এটা ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে আর ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এটা ওদিকে চলে গেল। তাহলে এপসাইলন নট ওপরে ডিভাইডেড বাই পাই একটা থাকছে নিচে, হ্যাঁ, এম একটা থাকছে, হ্যাঁ, তারপর হচ্ছে ই স্কোয়ারটা ওদিকে চলে গেল নিচে স্কোয়ার, তারপর হচ্ছে জেড বা জেড স্কোয়ার বা পাই স্কোয়ার জেড, হ্যাঁ জেড। তাহলে এই হচ্ছে ঠিক আছে। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার জেড, এটা হচ্ছে আর এর ইকুয়েশন ইন এসআই। ইন এসআই যখন ইউজ করছো তখন তুমি এপসাইলন আসবে, তাহলে এপসাইলন আছে মানে এসআই পদ্ধতি। আচ্ছা, দেখো হয়ে গেলে বলবে। আচ্ছা, দেখো এবার যদি বলে তোমার সিজিএসে কোথাও মনে হচ্ছে অঙ্ক করতে গিয়ে সিজিএস এর ইকুয়েশন ইউজ করতে হবে, তো আমি এখানে ডিরাইভ করেছি কিসের ইকুয়েশন? এসআই। তাহলে এসআই এর যদি ইকুয়েশন ইউজ করে থাকি তাহলে আমার যখন দরকার হবে সিজিএস তখন আমি কি করব? আমার তো সিজিএস এর ইকুয়েশন দরকার, তখন দেখা সব তোমার দেওয়া রয়েছে, সব সিজিএসে দেওয়া রয়েছে, ধরো ই সিজিএস এম সিজিএসে দেওয়া রয়েছে, হ্যাঁ এপসাইলন সিজিএসে দেওয়া রয়েছে, এইচ সিজিএসে দেওয়া রয়েছে, সবই যদি সিজিএসে দেওয়া থাকে ডেটা, তাহলে অঙ্ক করতে গেলে তোমার তো সিজিএস এর ইকুয়েশন ইউজ করতে হবে। হ্যাঁ, তো সিজিএস এর ইকুয়েশন আমি যখন ইউজ করতে চাইবো তখন কি করে আমি ইউজ করতে চাইবো? তাহলে কি আবার ডিরাইভ করব নাকি এখান থেকে শর্টে আমি বার করে নেবো? দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে চালাকি করবো, সেটা হচ্ছে আমি এখান থেকে শর্টে বার করে নেবো। দেখো আর এসআই, হ্যাঁ আর এসআই এর যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটাকে জাস্ট আমি 4 পাই এপসাইলন নট দিয়ে যদি ভাগ করি তাহলে আর সিজিএস হয়। হ্যাঁ, আর এসআইকে যদি আমি যে এসআই এর ইকুয়েশন যেটা আছে এটা আর এসআই, তাহলে এই আর এসআইকে যদি এটাকে পুরোটাকে যদি 4 পাই এপসাইলন নট দিয়ে ভাগ করি তাহলে এপসাইলন নট উড়ে যাবে, তাহলে উড়ে গিয়ে যেটাকে দাঁড়াবে সেটাই হচ্ছে আর সিজিএস। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? যদি এটা যদি আর এসআই হয় তাহলে এবার আর সিজিএসটা আমি কি করব? তাহলে এটাকে যদি 4 পাই এপসাইলন দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? এন স্কোয়ার
এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। এই হয়ে গেল ইন সিজিএস। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমার আলাদা করে ডিভিশন করার দরকার নেই, শুধু মনে রাখবে যে এসআইকে আমি 4 পাই এপসাইলন দিয়ে ভাগ করে দিলেই সিজিএস হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে যেটা আমরা এসআই নিয়ে কাজ করছিলাম সেটাকে নিয়ে এবার আবার আমি কাজ করব। দেখো যদি আমরা এখানে সব ভ্যালুগুলো বসাই, মানে ওখানে যে কনস্ট্যান্টগুলো আছে, কি কি কনস্ট্যান্ট আছে? এইচ আছে কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, হ্যাঁ সবই কনস্ট্যান্ট। শুধু কনস্ট্যান্ট নয় কোনটা? কনস্ট্যান্ট নয় হচ্ছে এন এবং জেড, এটা কনস্ট্যান্ট নয়। তাহলে আমরা যদি তাই করি, মানে বাকিগুলোকে যদি, মানে এখানে আমরা জাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এন আর জেড ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমরা বাকি কনস্ট্যান্টগুলোর মান বসাতেই পারি। পুটিং দি অল ভ্যালুজ উই গেট, কী হবে দেখো, আমরা যদি বসাই তাহলে আর ইকুয়াল টু কী বসাচ্ছি? এসআইটাই তাই আমি বসাচ্ছি, এসআইটাই যদি বসাই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, আমরা এন স্কোয়ার আর জেড স্কোয়ারটাকে আমরা লাস্টে লিখবো, এন স্কোয়ার আর জেড, তাহলে এইচ স্কোয়ার আছে, হ্যাঁ তো এইচ স্কোয়ার কত? এইচ স্কোয়ার হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড তার স্কোয়ার, হ্যাঁ ইন্টু তারপর হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 জুল ইনভার্স কুলম স্কোয়ার মিটার ইনভার্স। হ্যাঁ এটা ডিভাইডেড বাই পাই কত? পাই হচ্ছে 3.14, তারপর হচ্ছে এম হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে, ইন্টু ই স্কোয়ার আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর লাস্টে সব হয়ে গেল, লাস্টে হচ্ছে এন স্কোয়ার, উপরে আছে এন স্কোয়ার আর নিচে আছে জেড। তাহলে এই পুরো নিচে এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট। তো এটার মান যদি তুমি বার করো তাহলে দেখবে সব মান টান বেরিয়ে আলটিমেটলি এটা আসবে হচ্ছে 0.529 ইন্টু 10⁻⁻10 ইন্টু এন স্কোয়ার বাই জেড এত মিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইকুয়েশন আসবে। তাহলে আর হচ্ছে 0.529 ইন্টু 10⁻⁻10, হ্যাঁ ইন্টু এন স্কোয়ার বাই জেড মিটার। আর যদি অ্যাংস্ট্রমে করো তাহলে আর ইকুয়াল টু এত, মানে এত মিটার মানে 10⁻⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, তাহলে 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, মনে থাকবে? হ্যাঁ স্যার। বলো, কনফিউশন আছে কোনো? এখানে দেখবে ইউনিটগুলো সব মিলে যাবে, বাড়িতে তোমরা ইউনিটগুলো মিলাবে। এবার জুলগুলোকে কনভার্ট করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি যে জুলকে আমরা কি করে কেজি মিটারে নিয়ে আসবো আর কি। জুল সমান হচ্ছে কেজি
মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এখানে জুলের জায়গায় সব কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 করবে, সব কেটে কুটে সব কিছু কেটে গিয়ে আলটিমেটলি তোমার যেটা আসবে সেটা হচ্ছে ওই মিটার। ইউনিট ওই জন্য লিখতে হয় আর কি। হচ্ছে কমপ্লিট? আচ্ছা, এবার আমি যদি এটা এটা তার মানে এইটা একটা ইকুয়েশন, এটা তো জেনারেল ইকুয়েশন। এবার আমরা কনস্ট্যান্টগুলোকে মানগুলো বসালাম, বসিয়ে আমরা এই সিম্পলিফাইড ফর্মটা লিখলাম যে আর ইকুয়াল টু 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এগুলো আমাদের সব জানতে হবে কারণ আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন অ্যাটম কি হবে? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড কত? 1 আর এন 1। তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর অফ হাইড্রোজেন অ্যাটম 0.529, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার -10, হ্যাঁ, এটা ছিল ইন্টু এন স্কোয়ার কত? 1 স্কোয়ার আর জেড 1। তাহলে আলটিমেটলি হচ্ছে তোমার 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। আচ্ছা, এটা মিটার, হ্যাঁ, অর 0.529 অ্যাংস্ট্রম। মনে থাকবে? যদি বলে হাইড্রোজেনের প্রথম কক্ষের রেডিয়াস কত, তাহলে সেটা হচ্ছে এইটা তার ভ্যালু। এটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে যে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষের রেডিয়াস হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। বোঝা গেল? তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু কি কি বলো? প্রপোর্শনাল টু n স্কোয়ার, হ্যাঁ, আর r ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/z। এই জিনিসটা আমরা পেলাম। সে সিজিএস করো, এসআই করো, যাই করো, আমাদের আর এর সঙ্গে, হ্যাঁ, এটার সঙ্গে, তার মানে অরবিট যদি বাড়ে, অরবিট ফার্স্ট অরবিটের থেকে সেকেন্ড অরবিটের রেডিয়াস কি হবে? বাড়বে। আচ্ছা আচ্ছা, তো আর যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়ে তাহলে রেডিয়াস কি হবে? কমবে। তো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি বাড়ে তাহলে সাইজটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা একটু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করে নিই। লেখো সিইউ 2002। লেখো ক্যালকুলেট দি ফার্স্ট বোর রেডিয়াস। এই তোমরা কোশ্চেন পেপারগুলো দেখেছো তো? কোশ্চেন পেপার দিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোশ্চেন পেপারটা দরকার হলে, এখন তো আমরা হার্ড কপি দিতে পারছি না, সফট কপিটা যারা যদি কাছাকাছি কোনো দোকান থাকে প্রিন্ট করে নিও, হ্যাঁ, আর নইলে সফট কপিটা রাখতে পারো। কোশ্চেনটা হাতের কাছে রাখলে ভালো হয় আর কি, প্রিন্ট করে নিলে ভালো হয়। তো করে নিয়ে কাছে রাখবে এবং যেগুলো পড়াচ্ছি সেগুলো তুমি ওই কোশ্চেনগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো টিক মেরে দেবে, ঠিক আছে? তো এইভাবে পুরো কোশ্চেন পেপারটা দেখবে, অনেক কোশ্চেন আছে দেখেছো, তো এই কোশ্চেনগুলো সব সলভ করতে হবে। তাহলে ক্যালকুলেট দি ফার্স্ট বোর রেডিয়াস of helium plus ion given বলছে ক্যালকুলেট দি ফার্স্ট বোর রেডিয়াস অফ হিলিয়াম প্লাস আয়ন given the first Bohr radius of hydrogen atom is equal to 0.529 angstrom.
বলছে ক্যালকুলেট দি ফার্স্ট বোর রেডিয়াস অফ হিলিয়াম প্লাস আয়ন। হ্যাঁ, তো এটাও হাইড্রোজেন লাইক আয়ন। তো তাহলে আমরা বোর মডেলের থেকে যে রেডিয়াসের ইকুয়েশনটা পেয়েছি এটাও হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্যই প্রযোজ্য। তো হিলিয়াম প্লাস একটা হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেন লাইক আয়ন। তো এর ফার্স্ট বোর রেডিয়াসটা কত হবে বার করতে বলছে। তো করে ফেলো দেখি কত হবে। তো আমরা কি জানি, প্রথমে আমরা জানি যে কি জানি, আমরা কিছুই জানি না। we know radius r is equal to n square h square epsilon naught divided by কি বলো, n square h square epsilon naught divided by I am code square. I m, তারপর Z square Z. তাহলে এটা যেটা করলাম এটা হচ্ছে ইন এসআই। তো এখান থেকে আমরা এই জানি যে বাকি সব কনস্ট্যান্ট, তাই না? তার মানে এইগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে এই পুরোটার কনস্ট্যান্টের মানটাকে আমি কি বলি, 0.529 অ্যাংস্ট্রম, সেটাকে আমি বলছি A0। তাহলে A0 ইন্টু n স্কোয়ার বাই জেড। মানে A0-র মানটা তো আমরা সবাই জানি, আমাদের কত বলে দিয়েছে। A0টা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস, A0 হচ্ছে বোর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, ফার্স্ট বোর রেডিয়াস অফ। হ্যাঁ, তো সেটা কি বলেছে গিভেন, বলছে 0.529 অ্যাংস্ট্রম। তাহলে আমরা 0.529 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের কি কার বার করতে বলেছে, বার করতে বলছে হচ্ছে হিলিয়াম প্লাস। তাহলে ফর হিলিয়াম প্লাস জেড ইকুয়াল টু কত, 2. হ্যাঁ, তাহলে নাম্বার অফ প্রোটন দেখো হিলিয়াম থেকে হিলিয়াম প্লাস, হিলিয়াম মানে জেড ইকুয়াল টু 2, নাম্বার অফ প্রোটন 2, ইলেকট্রন হচ্ছে 2। আর যখনই হিলিয়াম প্লাস হবে তখন শুধু ইলেকট্রন একটা কমে যাবে, তার মানে জেড ইকুয়াল টু 2ই থাকবে, প্রোটন তো আর বেরিয়ে যায় না হিলিয়াম প্লাস হলে। তাহলে জেড ইকুয়াল টু 2ই থাকবে, ইলেকট্রন একটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জেড ইকুয়াল টু কিন্তু তার অ্যাটমিক নাম্বার, সেটা আয়ন হোক আর যাই হোক অ্যাটমিক নাম্বার একই থাকবে। আচ্ছা, জেড ইকুয়াল টু 2 আর এন কত বলছে, ফার্স্ট বোর অরবিট বার করতে বলেছে। তো দেখো ক্যালকুলেট দি ফার্স্ট বোর অরবিট। তাহলে ফার্স্ট বোর অরবিট মানে আমার এন ইকুয়াল টু 1। তাহলে আর অফ হিলিয়াম প্লাস কি দাঁড়াচ্ছে, 0.529 ইন্টু 1 স্কোয়ার ডিভাইড বাই 2 অ্যাংস্ট্রম। কত হচ্ছে দেখো, 0.264 angstrom. 0.2645 অ্যাংস্ট্রম। এটা হয়ে গেল। তাহলে কত সহজ সহজ অঙ্ক আর কি, বুঝতে পারছো? সিইউ 2010। দেখো ফাইন্ড আউট the radii of first and second Bohr orbits of beryllium 3+ ion, given radius of hydrogen atom is equal to 0.529 angstrom. দেখো তো কি বলছে, যে ফাইন্ড আউট দি রেডিয়াস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোর অরবিট অফ বেরিলিয়াম 3+ আয়ন। পারা যাবে তো?
হ্যাঁ স্যার। এটা বাড়ির কাজ দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা দেখো, শুধু আমি বলে দিচ্ছি যে আগের মতোই করবে, শুধু এই যে লাস্টে আমরা এই যে হিলিয়াম প্লাস করেছি, এখানে বেরিলিয়াম 3+ করবে। বেরিলিয়াম 3+ মানে জেড কত? জেড কত? 3 3 জেড 3। Z 4 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর বেরিলিয়াম। তাহলে জেড হচ্ছে 4। আর কত রেডিয়াস বলেছে? দুটো অঙ্ক করতে হবে, একটা হচ্ছে ফার্স্টের রেডিয়াস বার করতে হবে, ফার্স্ট অরবিট, আবার সেকেন্ড অরবিট। তাহলে এন ইকুয়াল টু 1 বসিয়ে একবার আর বার করবে, তাহলে সেটা R1 বেরোবে। আর একইভাবে এন ইকুয়াল টু 2 বসিয়ে R2 বার করবে, তাহলে দুটো রেজাল্ট বেরোবে। দেখবে R1 যেটা বেরোবে ফার্স্ট অরবিট, সেটা আসবে হচ্ছে 0.132 অ্যাংস্ট্রম। আর যেটা R2 সেটা কি বেশি আসবে না কম আসবে এর থেকে? স্যার বেশি আসবে। সেটা আসবে দেখবে বেশি আসবে। 529 অ্যাংস্ট্রম, মানে হাইড্রোজেনের রেডিয়াসের সমান হবে। এই দুটো ভ্যালু আসবে, এটা হচ্ছে অ্যান্সার আসবে আর কি। এই অ্যান্সার দুটো আসছে কিনা মিলিয়ে দেখবে, বাড়ির কাজ থাকবে এটা। পারবে তো? হ্যাঁ স্যার এটাই এসছে। হ্যাঁ, বেশ। নেক্সট কোশ্চেন হচ্ছে WBSU 11 আর 14। দেখো তো রেডিয়াস of the third Bohr orbit of hydrogen atom is 476 picometer. আচ্ছা, 1 মিটার সমান কত পিকোমিটার? 10 to the power minus 15. 15। 10 to the power minus 12. 1 মিটার সমান কত পিকোমিটার? বলতে পারো না? কেউ বলতে পারবে না? সে কি? রেডিয়াস অফ 10 to the power 12. 10 to the power 12। 10 to the power minus 12. 10 to the power 12. Pico. মানে 1 meter equals to আচ্ছা, 10 to the power 12 meter. Picometer. হ্যাঁ, পিকো যখন মিটার থেকে পিকোমিটারে আমি বার করছি, তো পিকোমিটার ছোট ইউনিট, তাহলে 10 to the power 12 পিকোমিটার। আর উল্টো করলে কি হবে? 1 পিকোমিটার সমান 10 to the power minus 12 মিটার। ওকে, মনে থাকবে? ন্যানো হলে ন্যানোমিটার সমান 1 মিটার সমান কত ন্যানোমিটার? 10 to the power 9 minus 1 মিটার সমান কত ন্যানোমিটার? 10 to the power minus 10 nanometer. হাট। স্যার -9। 1 মিটার সমান কত ন্যানোমিটার? 10 to the power 9. 9 মাইনাস কেন বলছো? তাহলে 1 মিটার সমান 10 to the power 9 ন্যানোমিটার। ন্যানোমিটার অঙ্কটা তো ছোট, সংখ্যাটা ছোট ইউনিটটা, তাহলে কি হবে? মাইনাস হবে কেন? যখন উল্টোটা করব, 1 ন্যানোমিটার সমান 10 to the power -9 মিটার। আচ্ছা, যাকে তাহলে এইটা হচ্ছে পিকোমিটার আর মিটারের কনভার্সন। তাহলে এবার এটা কি বলছে? বলছে রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 476 পিকোমিটার। বলছে ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ফোর্থ অরবিট। কি করবে? এখান থেকে A0টা বার করে নিয়ে তারপরে আর পরে 4 নম্বর অরবিটের জন্য 8টা বার করতে হবে। যেভাবেও করা যায় আর কি, সিম্পল ওয়েতে করাটাই ভালো। তাহলে আমরা প্রথমে যখনই এরকম রেডিয়াসের অঙ্ক দেবে, প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে উই নো রেডিয়াস আর ইকুয়াল টু কি? ইকুয়েশনটা কি আছে আমাদের? ইকুয়েশনটা আছে যে n স্কোয়ার h স্কোয়ার, হ্যাঁ, যদি এসআই তাহলে এসআই, সিজিএসএ লিখতে পারো, হ্যাঁ, n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট, হ্যাঁ, তারপর হচ্ছে পাই m স্কোয়ার z। এটা এবার এখান থেকে আমরা জানি উই নো
আমরা এখানে অঙ্কটা দিয়েছে হাইড্রোজেন অ্যাটমের, তাহলে ফর হাইড্রোজেন অ্যাটম আমরা এটাকে রিডিউস করে নেব ফর হাইড্রোজেন অ্যাটম, তাহলে সেক্ষেত্রে জেড ইকুয়াল টু সবসময় 1 হয়, তাহলে আর ইকুয়াল টু আমরা জানি যে এই পুরো পার্টটাকে আমরা বলি, এই পুরো পার্টটাকে আমরা বলি, এই যে এনটাকে বাদ দিই আর কি, এই পুরো পার্টটাকে বলি আমরা A0, আর যেহেতু জেড ইকুয়াল টু 1 তাহলে এন স্কোয়ার। তাহলে এখানে A0 ইকুয়াল টু হচ্ছে তোমার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমি এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা আমার এবার বলছে, আমার ডেটা কি বলেছে, বলছে থার্ড অরবিটের রেডিয়াসটা বলেছে, বলছে হোয়েন n ইকুয়াল টু 3 তার রেডিয়াস কত বলছে, R3 কত বলছে 476 পিকোমিটার। এবার আমার n ইকুয়াল টু 4 R4 কত বার করতে বলছে, তাই না? এটা তো কোশ্চেন। তাহলে দেখো যে অতএব আমরা এখানে লিখতে পারি যে R3, হ্যাঁ, R3 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে A0 ইন্টু এন স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, হ্যাঁ এটা হবে, আর R4 ইজ ইকুয়াল টু A0 ইন্টু 4 স্কোয়ার হবে। তাহলে এবার এইটা দুটোকে যদি আমরা R3 বাই R4 বা R4 বাই R3 করি, হ্যাঁ, তাহলে R4 আমার চাই, তাহলে R4 বাই R3 সেটা কত হবে A0 ইন্টু 4 স্কোয়ার ডিভাইড বাই A0 16/9। হ্যাঁ ইন্টু 3 স্কোয়ার। তাহলে আমরা ভেঙে করছি আর কি, R3 বলে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের R4 বেরোচ্ছে হচ্ছে, তাহলে 16/9 ইন্টু R3 কত বলেছে 476 এত পিকোমিটার। তাহলে এটা যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার R4। তাহলে R4 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তো দেখে এটা আসবে মোটামুটি 846.22 পিকোমিটার। এটা এসছে তো, হ্যাঁ স্যার। হয়ে গেল R4। সিম্পল এইভাবে আমাদের কোশ্চেন আসছে। তাহলে এটা হচ্ছে রেডিয়াস অফ ফোর্থ বোর অরবিট, রেডিয়াস অফ ফোর্থ বোর অরবিট। ওকে, বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের রেডিয়াস হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভেলোসিটি। ইন দ্য নেক্সট ক্লাস আমরা ভেলোসিটি নিয়ে আলোচনা করবো, তারপর এনার্জি, এইভাবে পরপর আমাদের নিউমেরিক্যাল চলবে এবং এগুলো চলবে। তোমরা হাতের কাছে সবসময় ক্যালকুলেটরটা রেডি রাখবে, হ্যাঁ, কারণ এর পরের ক্লাসগুলো সব নিউমেরিক্যালের উপরে বেস করে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এক মিনিট ওয়েট করো।